This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনালি আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। আমরা প্রথমেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর একটা বক্তব্যের দিকে নজর রাখবো, কারণ সীমান্ত সুরক্ষা এই মুহূর্তে ভীষণ গুরুত্ব সহকারে দেখা হচ্ছে সরকারের তরফে। সেই সীমান্ত সুরক্ষায় ফের বিগত সরকারকে তুলোধনা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রী থাকার সময় বারবার জমি চেয়েও পাননি রাজনাথ সিং। বিএসএফকে কিছুতেই জমি দেননি মমতা বন্দ্যোপাধ্যায়। সরকার বদল হতেই 100 দিনে 90% বেশি জমি হস্তান্তর হয়ে গিয়েছে। কি বলেছেন গার্ডেন রিচে দাঁড়িয়ে, শুনুন। जब गृह मंत्री था हमारी राजनाथ सिंह जी ने, तब पहले चिट्ठी उन्होंने लिखा पश्चिम बंगाल सरकार को, क्या आप बॉर्डर का जमीन तो दे दीजिए बीएसएफ को। वो साल था 2016। पहले चिट्ठी उन्होंने भेजा, तब गृह मंत्री था महोदय, तब गृह मंत्री था, लेकिन अब तक जमीन नहीं दिया। आप सरकार आने का बाद हम लोग 90% जमीन ऑलरेडी हैंडेड ओवर टू बीएसएफ टू प्रोटेक्ट आवर बॉर्डर। আমি গত 15 বছরে একাধিক উদাহরণ দিতে পারি যে পশ্চিমবঙ্গে প্রতিরক্ষা দপ্তর তারা যা যা কাজ করার স্বাভাবিকভাবে কাজ করেছেন, অনেক কাজ করেছেন। তাদের স্থলবাহিনী, বায়ুসেনা, নৌসেনা সবাই সব রকমভাবে কাজ করতে পেরেছেন। ফলে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারে থাকার জন্য সেনাবাহিনী কাজ করতে পারেনি, এই কথাটা প্রথম আজকে শোনা গেল। মানে একটা গল্পের তো একটা লিমিট থাকে। প্রথম কথা, প্রতিরক্ষা দপ্তরটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনো সম্পর্ক নেই, রাজ্য সরকারের সঙ্গে কোনো সম্পর্ক নেই। ওটা সরাসরি দেখে কেন্দ্রীয় সরকার, প্রতিরক্ষা দপ্তর, এবং স্বাভাবিকভাবে কাজ হয়েছে। কখনো তো কোনো জিওসিএনসি বলুন বা যারাই এখানে দায়িত্বে আছেন বা প্রতিরক্ষা দপ্তর কখনো বলেছেন তাদের এই অসুবিধাটা হচ্ছে, রাজ্য সরকার নজর দেয়নি? কোনোদিন শুনেছেন? অবান্তর কথাবার্তা বলে কোনো লাভ আছে? অন্নপূর্ণা যোজনা নিয়ে এবার শ্রমিকের মুখেও ষড়যন্ত্রের তত্ত্ব। সিস্টেমের কারণে দুই এক জায়গায় ত্রুটি বিচ্যুতি, বহু জায়গায় ষড়যন্ত্রের চেষ্টা করা হয়েছে। বেশ কয়েকটি জায়গায় ফর্ম ফিল আপে ইচ্ছাকৃত গাফিলতি। এবার বিস্ফোরকের দাবি বিজেপির রাজ্য সভাপতি এবং রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যর। একই সঙ্গে তাঁর আশ্বাস, যোগ্য প্রত্যেককে অন্নপূর্ণা যোজনার টাকা দেওয়া হবে। শীঘ্রই আরও 50 লক্ষ মহিলাকে অন্নপূর্ণার টাকা দেওয়া হবে। দু এক জায়গায় বিচ্যুতি আছে এবং সেটা সিস্টেমের কারণে। বহু জায়গায় সাবোটেজ করারও চেষ্টা করা হয়েছে, কিছু জায়গায় ফর্ম ফিল আপ করতেও কেউ গাফিলতি দেখিয়েছিলেন। আরও 50 লক্ষ মহিলা তারা অবিলম্বে, খুব বিলম্বেই তারা পেয়ে যাবেন। প্রত্যেকে অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন। একজন দুজনের ক্ষেত্রে বা খুব কম শতাংশেই এই না পাওয়ার ঘটনা হয়েছে। 1,20,00,000 মহিলা এর মধ্যে পেয়েছেন। দেখুন, স্ক্রিনিং করতে হচ্ছে, বছরে 36,000 টাকা কম টাকা তো নয়। তা এত লক্ষ পুরুষ তারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিচ্ছেন। সরকারি কর্মচারী লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছিলেন। আপনারা কি এটা চান যে যিনি স্কুলের শিক্ষিকা, যার বেতন 1 লক্ষ টাকার উপরে, তিনিও লক্ষ্মীর ভাণ্ডার পাবেন, তিনিও অন্নপূর্ণা যোজনা পাবেন? এটা কি চান? তো সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট তৈরি করা হয় মানুষের জন্য, তার জন্য নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা পাওয়ার জন্য উপযুক্ত তারা প্রত্যেকে পাবেন। আজকে যোগ্য অযোগ্য, মাপকাঠি, ক্রাইটেরিয়া, কন্ডিশনস কেন আসছে কথাগুলো? ভোটের আগে তো আপনারা বলেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার যারা পান 1,500-এর বদলে 3,000 পাবেন। লক্ষ্মীর ভাণ্ডার যারা পান তাদের সবার দ্বিগুণ হয়ে যাবে। দিল্লি থেকে আসা নেতারা বলেছেন, বাংলার নেতারা বলেছেন। আপনারা তো কোনো কন্ডিশনস অ্যাপ্লিকেবল এরম কোনো শব্দ বলেননি। তাহলে ভোটের পর হঠাৎ এত ক্রাইটেরিয়া আসছে কোত্থেকে?
1.5 কোটি মানুষ পেয়ে গেছে, 200, 300, 50, 40 তাদেরকে উস্কানি দিয়ে পাঠানো হচ্ছে। আমি কালকে আমাকেও 15-20টা মহিলা ধরেছিল, তা আমি জিজ্ঞেস করলাম 5 জন থেকে আপনার কটা ঘর আছে, আপনার কটা ঘর আছে, কেউ বলছে 3টে, কেউ বলছে বাড়ি বিল্ডিং আছে, তো তারা কি করে পাবে? তো ওটা সব একটা পরিকল্পিতভাবে তৃণমূল এদের সামনে বদনাম করার জন্য নিয়ে এসছে। ওটা কোনো অসুবিধা নেই, 1.5 কোটি মায়েরা দিদিরা পাচ্ছে, 25 লাখ পুরুষ পাচ্ছিল, সেটা বাদ হয়েছে। সরকার পুরো ফেল অন্নপূর্ণা যোজনা। আত্মহত্যা করছে মা বোনেরা, খালি গল্প হচ্ছে আর গল্প হচ্ছে, আর আশ্বাস বাণী হচ্ছে, বাকি কিছু হচ্ছে না। এদিকে বারবার আশ্বাস দিচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে অন্নপূর্ণা যোজনায় একজন যোগ্য বঞ্চিত হবেন না। তৃণমূল জামানায় শুধু বঞ্চনার শিকার হয়েছে রাজ্যের মানুষ। নতুন সরকার গঠনের পর ইতিমধ্যে অন্নপূর্ণা পাচ্ছেন 1,45,00,000 মহিলা। আরও 20 থেকে 30 লক্ষ মহিলাকে যদি দিতে হয় অন্নপূর্ণার টাকা, তাহলে দেব। কি বলেছেন শুনবো। 1,45,00,000 মা বোন দিদিকে টাকা দিয়েছি। জুনে 28 লক্ষ, অত তাড়াতাড়ি তালিকা ঠিক করা যায়নি। জুলাইতে 1,19,00,000, এ মাসে 1,45,00,000। এটাও কথা দিয়ে গেলাম, যারা এই সামান্য অল্প ভাতার উপরে নির্ভর করেন বা প্রকৃত পাওয়ার হকদার, আরো যদি 20-30 লক্ষ লাগে আমি সেটা দেওয়ার ব্যবস্থা করব। কিন্তু ধমক চমক দিয়ে আপনাদের এসব কোনো বুদ্ধি চলবে না। এরপরেও যদি আরো যোগ্য কেউ বেঁচে বাকি থাকে, 31 জুলাইয়ের মধ্যে আবেদন করা লোকেরা পোর্টালে গিয়ে আবেদন করুন। অনেকে পোর্টাল ব্যবহার করতে জানেন না। বিধায়কের কর্মীরা গিয়ে, মন্ডলের ভাইরা গিয়ে, ওয়ার্ডের কর্মীরা গিয়ে, মহিলা মোর্চা গিয়ে পোর্টালে নাম নথিভুক্ত করে দেবেন। একজনও যোগ্য বাকি থাকবে না। আপনারা ভরসা বিশ্বাস ভাই শুভেন্দু অধিকারীর উপর রাখবেন। বিভ্রান্ত আবেদন করবেন, পেয়ে যাবেন। জুনে 28 লাখ পেয়েছিলেন, জুলাইতে 1,19,00,000 পেয়েছেন, আগস্টে 1,45,00,000 লোককে দিয়েছে। প্রসেস আছে, করবেন তো, তাড়াহুড়া কি আছে? সবাই পাবেন, যারা পাওয়ার যোগ্য তারা পাবেন। সরকারি কর্মচারী আপনি কেন পাবেন? আপনাকে তো 20% দিয়ে আপনার অধিকার। আমরা তো অক্টোবর মাসের বেতন নিয়ে দেবো। আমরা ধীরে ধীরে কেন্দ্র রাজ্য তফাৎ মিটিয়ে দেবো। আপনাকেও অর্থনৈতিক প্রোটেকশন দেবো। অর্থনৈতিক প্রোটেকশন তো সকলকে দেবো। চাকরির দিগন্ত শুরু হবে, ওবিসির জন্য আটকে ছিল। ধৈর্য রাখবেন, যারা পাওয়ার তারা পাবেন। আর যারা আমাদের ভোট দেননি, জীবনে দেবেন না, তারা ওই রাস্তায় চিৎকার করুন আর গড়াগড়ি খান, কোনো লাভ হবে না। এই সরকার মাথা নিচু করার সরকার নয়, হিউজ ম্যান্ডেট নিয়ে জিতেছে। সব যোগ বিয়োগ 5 বছর পরে হবে। কেন এত ওরিড হতে যাবে না? এত চঞ্চল হয় নাকি? 208টা এমএলএ জিতেছে, একটা আমি ছেড়েছি বলে 207। 2,92,00,000 ভোটার, 5 বছরের ম্যান্ডেট। হ্যাঁ, আরো যদি 20 লাখ মহিলা যোগ্য হয়, অর্থমন্ত্রীর সামনে বলছি, কথা না বলেই বলছি, দেবো। বিভিন্ন জায়গায় অভিনন্দন যাত্রা অনেক বেশি হচ্ছে, বড় বড় লম্বা লম্বা হচ্ছে। অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা। সেই খুশিতে মাতলেন দক্ষিণ 24 পরগনার সাগরের মহিলারা। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন তারা। অন্নপূর্ণার টাকা পাওয়া মহিলাদের নিয়ে আজ মিছিল বেরোয় সাগর মণ্ডল 4-এর মহিলা মোর্চার নেতৃত্বে। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। উপভোক্তাদের নিয়ে মিছিল মহিলা মোর্চার, এবং প্রত্যেক মহিলা যারা অন্নপূর্ণার টাকা পেয়েছেন তারা খুশি অত্যন্ত। তারা মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন। অন্নপূর্ণার টাকা পাওয়া মহিলাদের নিয়ে আজ মিছিল বের করে সাগর মণ্ডল 4-এর মহিলা মোর্চার কর্মীরা। ভারত মাতা কি মিছিলে অংশগ্রহণ করেছি। প্রত্যেকটা মায়েরা কিন্তু আজকে 3,000 টাকা করে পেয়েছে। তার জন্য আজকে আমরা মাননীয় শুভেন্দুবাবুকে ধন্যবাদ জানাচ্ছি।
এবং জানিয়ে আজকে আমরা র্যালি করছি, অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য র্যালি করছি। ধন্যবাদ জানাই সেই যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে এবং ধন্যবাদ জানাই সেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আমাদের প্রত্যেকটা মায়েদের অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনা দেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বারুইপুরের প্রসঙ্গ টেনে এবার খড়গপুরেও এনকাউন্টার হুঁশিয়ারি দিলীপ ঘোষের। পঞ্চায়েত মন্ত্রীর কড়া বার্তা, গুন্ডা মাফিয়ার বিরুদ্ধে কঠোর হতে হবে পুলিশকে। প্রয়োজনে খড়গপুরেও এনকাউন্টার হবে। খড়গপুরে বন্ধ করতে হবে থ্রেট কালচার। দল রং না দেখে পুলিশকে কাজ করতে হবে। তাড়া করে করে ধরছে, পাতা করে দেখবে, কাউকে ছাড়া হবে না। আর যদি দরকার হয় এনকাউন্টার হবে, গাড়ি করে যেমন হয়েছে পালাতে গিয়ে। সেটা আমি পরিষ্কার বলে দিচ্ছি, খড়গপুরের মানুষ শান্তিতে থাকতে চান, তাই বিজেপিকে জিতিয়েছেন। বিজেপি সরকার হয়েছে, আমরা প্রথম মানুষকে শান্তি দিতে চাই। তারা নিজের মতো করে করে কম্মা খাবেন, কেউ যেন তাদেরকে কোনো ভয় না রাখা, অত্যাচার না করে। এই থ্রেট কালচার এটা আমরা বন্ধ করতেছি। পুলিশকে আমি বলে দিয়েছি যে পুলিশ যেন পুলিশের মতো দেখায়, পুলিশ কোনো পার্টির ক্যাডার হয়ে বা গুন্ডার মতো মাফিয়ার মতো ব্যবহার করবে, এটা আমরা কিছুতে বরদাস্ত করবো না। আর এই ধরনের কোনো কমপ্লেন হলে সেটাও আমাদের জানাবেন, তার সমাধান আমরা করব। খড়গপুরে আশপাশের থেকে এসে, অন্য রাজ্যের থেকে এসে ডাকাত গুন্ডা বদমাশ সেদিন দাপিয়ে বেরিয়েছে, পুলিশ সব জানার পরেও কিছু করেনি। এবার কিন্তু পুলিশ তার কাজ শুরু করেছে। অনেকে হয়তো কমপ্লেন করছে পুলিশ বাড়াবাড়ি করছে, পুলিশ একটু বাড়াবাড়ি করুক। গুন্ডা মাফিয়াদের বাড়াবাড়ির চাইতে পুলিশের বাড়াবাড়ি একটু ভালো, তাহলে বাকি শান্ত থাকে। আইনে তো এনকাউন্টার করার কথা কি বলা আছে? এবার যদি সব ক্ষেত্রেই যদি গুন্ডা কাদের, যারা ওনাদের বিরোধিতা করবেন তারাই কি গুন্ডা? গুন্ডা মানে বিজেপির যে গুপ্তবার আছে যে মারলো সেই গুন্ডা নয়, বিজেপি যারা তোলাবাজি করছে তারা গুন্ডা নয়, বা বিজেপি হয়ে যারা অত্যাচার করছে তারা গুন্ডা নয়, বা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা আগুন ধরালো তারা গুন্ডা নয়। গুন্ডা হলেই উনি বলছেন যে এনকাউন্টার করে মেরে দিতে হবে। এনকাউন্টার করে তাহলে তো আদালতেরই তো কোনো প্রশ্ন থাকে না। আমাদের দেশের আদালত তো বিচার করে কোনটা সঠিক কোনটা বেঠিক, তার সাথে তো আইন বলে কিছু জিনিস আছে। তো আইনের বিচার না করে উনি যদি মনে করেন এটা যদি বিজেপির হয়, নীতি হয়, তাহলে এই এনকাউন্টারকে মানুষ গ্রহণ করবে বলে আমার মনে হয় না। এই বাংলায় হচ্ছেটা কি? সবাই ট্রিগার ফ্রি হওয়ার চেষ্টা করছে। কে কার ট্রিগার টানবে? এখন তো বিজেপির মধ্যে মারামারি লেগেছে এলাকা দখল নিয়ে, তো সেখানে পুলিশ কাকে ট্রিগার দাববে? পুলিশ ট্রিগার দাপাতে গেলে তো এখন বিজেপির লোকদের বিপদ হয়ে যাবে। আর এই ট্রিগার হ্যাপি প্রশাসন করবার জন্য ওকালতি করছে যারা, তাদের কাছে বাংলার মানুষ যতন আশা করতে পারেন না। যারা কথায় কথা বলে ট্রিগার দাবিয়ে দাও, তারা কি সরকার চালাচ্ছেন? আমার প্রশ্ন এইটাই। এই কথা বলার জন্যই এই লোকটার বিরুদ্ধে একটা মামলা করা দরকার। এনকাউন্টার মানে কি? আপনি কাউন্টার করলে এনকাউন্টার, আপনি গুলি না চালালে আপনাকে কেউ গুলি চালাবে না। আর আপনি গুলি চালাবেন, পুলিশ উল্টো দিকে পালাবে, এটাও তো হতে পারে না। আর মাফিয়াদের বিরুদ্ধে অ্যাকশান নেওয়ার কথা বলেছেন, তাকে তো সবার সমর্থন দেওয়া উচিত, দলমত নির্বিশেষে। এ নিয়ে আবার আলোচনার করার কি আছে? বাংলায় এসে শুভেন্দু অধিকারীর সরকারের প্রশংসায় রাজনাথ সিং। রাজ্যের সরকার বদলের পর বাংলায় সবকিছু শুভ হচ্ছে। আগে বাংলা থেকে শিল্প চলে যেত, এখন আসছে। শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এটাই বদলের বাংলা। সীমান্তে কাঁটা তার বসাতে জমি দেওয়ার জন্য শুভেন্দু অধিকারীর সরকারকে ধন্যবাদ প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। और साथियों, आज का दिन इसलिए भी यह विशेष है क्योंकि जहां कभी उद्योगों के लगातार वेस्ट बंगाल में बंद होने की खबरें आती थी, वहां आज नए उद्योगों के विस्तार की खबरें बराबर आ रही हैं। यही बदलाव बंगाल और बदलते हुए भारत की तस्वीर है। और वेस्ट बंगाल के वेरी डायनामिक चीफ मिनिस्टर, टूअर चीफ मिनिस्टर शुभेंदु अधिकारी जी के आने के बाद बंगाल में सब शुभ शुभ ही हो रहा है। और इसके लिए भी शुभेंदु अधिकारी जी, मैं आपको अपनी तरफ से हार्दिक बधाई देता हूं। 106 डेज में के भीतर भीतर अपने कहे के अनुसार शुभेंदु जी की सरकार ने बॉर्डर सिक्योरिटी के लिए वो काम तो 45 डेज में ही कर दिया था।
1200 कोटि के लिए 1100 एकड़ भूमि इन्होंने उपलब्ध कराई। यह कोई छोटी बात नहीं है। इसके लिए यहाँ की डबल इंजन की सरकार और यहाँ के मुख्यमंत्री श्री शुभेंदु अधिकारी जी को मैं अपनी तरफ से हार्दिक बधाई देता हूँ। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য আমরা শুনছিলাম। আমাদের সঙ্গে এই মুহূর্তে কালীঘাটপন্থী তৃণমূল নেতা বৈশানর চট্টোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন। বৈশানর দা, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তিনি অভিযোগ করছেন যে বারবার গত সরকারের কাছে জমি চাওয়া হয়েছিল, কিন্তু এই সরকার ক্ষমতায় আসে 90 দিনের মাথায় জমিয়ে দিয়ে দিল। কিভাবে দেখবেন বিষয়টাকে, কি বলবেন? আমি জানি না উনি কতটা এই ব্যাপারটা গভীরভাবে ভেবেছেন। আমাদের রাজ্যে যখন আমরা সরকারে ছিলাম তখন কিন্তু ক্ষুদ্র শিল্পে কেন্দ্রীয় সরকারের হিসাব অনুযায়ী আমরা একদিকে ছিলাম, মাঝারি শিল্পও হয়েছিল। এবার বড় শিল্পের কথা উনি বলছেন, এখনো পর্যন্ত কিন্তু শুধু শিলান্যাস দু একটা আমি দেখতে পেয়েছি, আর বাকি কিছু দেখতে পাইনি। আসলে উনি যেটা বলতে চাইছেন সেটা বাস্তবে কতটা রূপ নেবে সেটা ভবিষ্যতই বলবে, টাইম উইল স্পিক। এইভাবে বলে দিয়ে আমরা করছি বললে তো হয় না। 100 দিনের মধ্যে যা যা ঘটনা ঘটেছে সেটা কিন্তু খুবই কাঙ্ক্ষিত ছিল না, খুবই খারাপ হয়েছে বলে আমি মনে করি। শিল্প বিষয়টা নিয়ে আপনি প্রতিক্রিয়া দিলেন, জমি জটের প্রসঙ্গ নিয়ে কি বলবেন? বিএসএফ কে জমি দেওয়ার প্রসঙ্গে যে অভিযোগ করা হয়েছে। জমি জট তো যদি মনে করুন যিনি শিল্পপতি তিনি নিজে যদি জমি নিয়ে নেন তাহলেই ভালো, কারণ সেই জমি সরকার অধিগ্রহণ করতে গিয়েই তো এত বড় ঝামেলা হয়েছিল সিঙ্গুরের সময়, নন্দীগ্রামের সময়। সুতরাং ওনারা যদি মনে করেন যে শিল্পপতিরা ডাইরেক্টলি কিনবেন তাহলে সেটাই বেটার। জমিদানের প্রসঙ্গ বলছিলাম। অনেক ধন্যবাদ বৈশানর বাবু। বিজেপির প্রীতি ভোজের অনুষ্ঠান ঘিরে তুলকালাম আনন্দপুরে। এবার সেই ছবি দেখাবো আপনাদের। দফায় দফায় দুপক্ষের সংঘর্ষ। অভিযোগ, তৃণমূল থেকে বিজেপিতে আসা লোকজন তোলাবাজির টাকায় প্রীতি ভোজের আয়োজন করেছে। আদি বিজেপি নেতারা প্রতিবাদ জানাতেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুপক্ষের হাতাহাতিতে রক্তারক্তি, মাথা ফাটল এক বিজেপি কর্মীর। আনন্দপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বিজেপি শীর্ষ নেতৃত্বের একাংশের দাবি, 4 মে পালা বদলের পর শিবির বদল করা তৃণমূলের লোকজনই দফায় দফায় অশান্তি তৈরি করেছে। কিন্তু পালা বদলের পর তারা বিজেপিতে যোগ দিয়েছে এবং এখানকার সাসপেন্ডেড যে মণ্ডল সভাপতি রয়েছেন আমাদের এখানে যেটা হচ্ছে, দীর্ঘদিন ধরে পার্টি ক্ষমতায় আসার পরে 4 তারিখের পরে যারা টিএমসি করে তাদেরকে নিয়ে সরস্বতী সরকার একটা দল করছে। সেই দলটা করছে আগামী দিন ওরা একটা খাবার দাবারের আয়োজন করেছে। খাসির মাংস, গলদা চিংড়ি, কাতলা মাছ, এগুলো হচ্ছে কোথায়? আমরা আজকে দীর্ঘদিন খেটে মার খেয়ে টিএমসির হাতে আমরা আজ পর্যন্ত একটা মাছ ভাতের আয়োজন করতে পারলাম না, কিন্তু ওরাই এই খাসির মাংসের আয়োজনটা কোথা থেকে করছে? সোনার দোকান থেকে টাকা নিয়েছে, যেখান থেকে টাকা নিয়ে ওরা এইগুলো করছে, সমস্ত জায়গার খবর আছে। কিন্তু যারা আমাদের পার্টি অফিস পর্যন্ত ভেঙেছে, প্রমাণ আছে। যে তোমরা এই প্রোগ্রামটা করছো, কার কাছ থেকে টাকা পেলে, কোথা থেকে টাকা পেলে? কালকে যখন এই প্রোগ্রামটা হবে এখানে তুলবে, তখন এখানকার সাধারণ মানুষ আমাদেরকে বলবে যে এখান থেকে টাকা তুলে এখন মজমস্তি করছে, যেটা তৃণমূল করতো আজকের বিজেপি করছে। নামটা দোষটা কার বদনাম হবে? মণ্ডল প্রেসিডেন্টের। যাদের কাছ থেকে টাকা তুলেছে তাদের কাছে গিয়ে নাকি আমার নাম করে টাকা তুলেছে। অ্যাকচুয়ালি ওরাই এসে গলা ফাটাচ্ছে যে সবাই টিএমসি করে, ওরাই বিজেপি করে, কিন্তু ওরাই মানে টিএমসি আগে করেছে। হ্যাঁ, চিহ্নিতভাবেই ওদের ইয়ে করা আছে যে ওরা টিএমসি করেছে। আজকে 10:30টার পর, 10:30টায় অভিযোগ করেছেন? হ্যাঁ, অভিযোগ করেছি। আমরা আটকাতে গিয়েছিলাম, আমাকেও মেরেছে। সবাই বিজেপি করে? হ্যাঁ, আমরা সবাই বিজেপি করি। ওরা সে উল্টো পাল্টা কথা বলে যে মানে যখন তখন যাকে তাকে মারছে। এই ওর মধ্যে সুরজিৎ তো আছেই। সুরজিৎ বলে যে ছেলেটা, ও যখন তখন তোলাবাজি করছে এবং ওদেরকে নিয়ে এসে ঝামেলা করছে। কার প্রীতিভোজ, কিসের প্রীতিভোজ আমার জানি না, আমি যাই না কোনো প্রীতিভোজে। যদি আইন শৃঙ্খলা সমস্যা হয়, পুলিশ আছে, দেখবে, ছাড়বে না কাউকে। তোলাবাজি রুখতে কড়া অবস্থান নিচ্ছে বিজেপি এবং বারবার কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হচ্ছে, তোলাবাজি করতে হলে বিজেপি ছেড়ে তৃণমূলে চলে যান। স্থানীয় নেতৃত্বকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব দিয়েছেন সুকান্ত মজুমদার। যত বড়ই নেতা হোক না কেন, দাদাগিরি করলে এফআইআর দায়ের করুন। দলীয় নেতা কর্মীদের বার্তা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী। বিজেপি এই ধরনের রাজনৈতিক আস্ফালনে বিশ্বাস করে। এবার যেখানে যারা নেতৃত্ব আছেন তাদের দায়িত্ব হচ্ছে এটাকে কন্ট্রোল করা।
সাধারণ মানুষ বা দোকানদার বা ব্যবসায়ী যাদের কাছে গিয়ে বিজেপির কোনো নেতা এরকম বলবেন, আমি বলবো তাদেরকে অনুরোধ করব সাহসটা করে এফআইআর করুন, এফআইআর করে মিডিয়াকেও জানান, কোনো অসুবিধা নেই, ভয় পাবেন না। যত দাদাগিরি দেখান না কেন, সেই দাদাগিরি দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যত বড়ই নেতা হোক। যতটা হচ্ছে তার থেকে অনেক বেশি গুণ আমার মনে হয় বাড়ছে বেশি, ফাঁকা কলসি আওয়াজ করে বেশি, সেরকমই অবস্থা। এবার আমার যেটা মনে হয় যে আমাদের রাজ্য সভাপতি বলেছেন প্রয়োজনে পার্টি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। বিজেপিতে ওই পার্টি করে খাওয়ার ইয়ে নেই, বিজেপিতে পার্টি করে খাওয়ার ট্র্যাডিশন নেই, এখানে দেওয়ার জন্য আসুন, নাহলে বিজেপি ছেড়ে দিন অন্য কোনো রাজনৈতিক দল করুন। যদি তোলাবাজি করে খেতে হয় তো তৃণমূল কংগ্রেস করুন না, সেই তৃণমূল হোক ওই তৃণমূল হোক, কোনো একটা তৃণমূল কংগ্রেস করুন, বিজেপিতে থাকার কী দরকার। সুকান্ত মজুমদার তার এই কথাটা বলা, এসব শুনলে ঘোড়াতেও হাসবে। এই সুকান্ত মজুমদার তিনি প্রকাশ সিং বরাইককে বলেছিলেন স্মাগলার, পাচারকারী, অমুক তমুক, হ্যান ত্যান, অ্যাকশান হবে। পরবর্তীকালে দেখা গেল প্রকাশ সিং বরাইক আজ সুকান্তবাবুর মতোই বিজেপির সাংসদ। তো কোথায় গেল তার কথা? এইসব লোক দেখানো নাটক করা মিডিয়ার সামনে কথাগুলো বলেন কেন এনারা? শ্রমিক ভট্টাচার্য তিনি যেটা বলেছেন শুনতে ভালো লেগেছে, কিন্তু তার কথা কেউ শুনছে না তার দলের। এবার দেখাবো আপনাদের শ্যামপুকুরে ফ্ল্যাটের টোপ দিয়ে বাড়ি হাতানোর অভিযোগ অতীন ঘোষের মেয়ের বিরুদ্ধে। আরও এক প্রমোটারের বিরুদ্ধেও অভিযোগ এলাকাবাসীর। শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের। আবাসন তৈরির নাম করে এলাকার বাসিন্দাদের কাছ থেকে তাদের বাড়ি নেওয়া হয়। আবাসন তৈরির পর বাড়ি মালিকদের একটা করে ফ্ল্যাট দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। প্রমোটিংয়ের জন্য বাড়ির মালিকদের অন্যত্র স্থানান্তরিত করে দেওয়া হয়, কিন্তু ফ্ল্যাট দেওয়া তো দূরস্থ, যে বাড়িতে তাদের রাখা হচ্ছে সেটাও অপরিচ্ছন্ন, বসবাসের অযোগ্য বলে অভিযোগ। গতকাল শ্যামপুকুর থানায় অভিযোগ দায়ের করলেন বাড়ির মালিকরা। সোমনাথ কুণ্ডু আর প্রিয়দশমী ঘোষ। হ্যাঁ, আমাদের এতে ওনারই নাম আছে। আমাদের বাড়ি ছিল 19 নম্বর গণমিত্রি লেন, আমাদের শিফটিং দেওয়া হয়েছিল শিকদার বাগান। আমাদের বলেছিল যে আমাদেরকে আমাদের মনের মতন পুষিয়ে দেবে, সেই জায়গায় আমাদেরকে এমন একটা বাজে জায়গায়, জঘন্য জায়গায় জড়িয়ে দিয়েছে যে শান্তিভাবে ভাত খাওয়ার মতন পরিস্থিতিও আমাদের বাড়িতে নেই। আর বিশেষ করে আমরা ওই বাড়ি না, ওনারা নিয়েছিলেন, আমাদেরকে দেবে বলেন, আমাদের জায়গা আমাদের দেয়নি, আমাদেরকে অন্যজনের জায়গায় অ্যাড্রেসে দিয়েছে। দোকানের মানে বিনিময়ে আমি এই টাকাগুলো দিয়েছি, কিন্তু আমাকে দোকানটা এখনো দিচ্ছে না। আমি যখনই ফোন করছি তখনই আমাকে 7 দিন 10 দিন 1 মাস করে ঘুরিয়ে যাচ্ছে। সহকর্মী সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। আমি একবার সরাসরি সায়ন্তের সঙ্গে কথা বলবো। সায়ন্ত, অতীন ঘোষের মেয়ে প্রিয়দর্শিনীর বিরুদ্ধে অভিযোগ তো নতুন নয়, কিন্তু এই নতুন অভিযোগ ওঠার পরে, আরও একটা অভিযোগ ওঠার পরে এবার কি আরও বিপাকে প্রিয়দর্শিনী? দেখো, প্রিয়দর্শিনী ঘোষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে এবং তার যে সংস্থার পার্টনার সোমনাথ কুণ্ডু যিনি প্রমোটার, তার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা নিয়ে কিন্তু রীতিমতো তা কিন্তু যথেষ্ট গুরুতর। এবং এর আগে অভিযোগ উঠেছিল তা নিয়ে তুমি জানো যে আদালত পর্যন্ত তার দ্বারস্থ হতে হয়েছিল তাদেরকে, এবং অতীন ঘোষকে এবং প্রিয়দর্শিনী ঘোষকে। এবারও সেই বিষয়ে জল গড়ায় কিনা আদালতে সেটাই কিন্তু দেখার। তবে যেটা অভিযোগ উঠেছে তা কিন্তু ফ্ল্যাট না দেওয়া, টাকা নিয়ে দোকান না দেওয়া, অর্থাৎ প্রতারণার অভিযোগ। এবং সেক্ষেত্রে কিন্তু যাবতীয় অভিযোগ খারিজ করে প্রিয়দর্শিনী কিন্তু সরাসরি অভিযোগের আঙুল তুলেছেন অভিযোগকারীদের দিকেই, কারণ তারা রেজিস্ট্রির যে টাকা সেটা দিচ্ছে না, যে কারণে ফ্ল্যাট রেজিস্ট্রি হতে পারছে না। যদিও সোমনাথ কুণ্ডুর বিষয়টি কিন্তু তিনি স্বীকার করছেন, কারণ সোমনাথ কুণ্ডু টাকা নিয়েছেন, তার দায় সংস্থা নেবে না, প্রিয়দর্শিনী নেবে না বলেও সেটা জানিয়েছেন। অর্থাৎ অভিযোগ গুরুতর, অভিযোগ পাল্টা অভিযোগ। এবং শ্যামপুকুর থানায় যেহেতু অভিযোগ হয়েছে এবং প্রিয়দর্শিনীও সিদ্ধান্ত নিয়েছেন তিনি শ্যামপুকুর থানায় অভিযোগ করবেন। সব মিলিয়ে আতান্তরে কিন্তু যারা মূলত যারা বাড়ি দিয়েছিল তাদের মধ্যে অনেকেই, কারণ তাদের পক্ষে এখন সম্ভব হচ্ছে না রেজিস্ট্রির টাকা দেওয়া। অন্যদিকে যেখানে তারা থাকছে সেখানকার অবস্থা, সেখানকার পারিপার্শ্বিক পরিবেশ নিয়ে তাদের কিন্তু বিস্তর অভিযোগ। অর্থাৎ সব মিলিয়ে নজর রাখো। ধন্যবাদ।
আমি কোনো ভুল করিনি। আমাকে আমার কাছ থেকে ক্যাশ পয়সা হাতিয়ে নেওয়ার জন্য আমাকে থ্রেট করে, আমার নামে আমাকে কোয়ারশন করে, আমাকে নানান রকমভাবে এলাকার চ্যাংড়া ছোড়াদের দিয়ে আমাকে এই মেসেজ পাঠানো হচ্ছে যে আমাকে ঘেরাও করা হবে আর আমার নামে কেস করা হবে আর মিডিয়ায় গিয়ে উল্টোপাল্টা কথা বলা হবে, টাকাটা দিয়ে দিন। দেব না টাকা, কারণ আমার কাছে ডকুমেন্টস আছে, লড়বো, কোর্টে লড়বো, মাঠে ময়দানে লড়বো, হেরে যাব না বলে দিলাম। তৃণমূলরা কেউ ছাড়িনি, এটা নিয়ে কোনো প্রশ্নই আসবে না। সিপিএমও যখন ছিল তখন তার আখের গুছিয়েছে, আর তৃণমূল মানে পুকুর চুরি করে নিয়েছে, হ্যাঁ ছাড়িনি, এটা নিয়ে কোনো প্রশ্ন নেই। 15 বছর ধরে এরকমই চলছে, যে যার জমি নিয়ে নিচ্ছে। বিএলআরও আর 3 জনের নামে একই জমি লিখে দিয়েছে টাকা নিয়ে। বহু কমপ্লেন আছে এখানে, দেখুন না লাইন লেগে যাচ্ছে সকালবেলা, লোক এসে ফ্ল্যাট, জমি, বাড়ি বেয়াত হয়ে যাচ্ছে, দখল করে নিচ্ছে, অন্যের নামে লিখিয়ে নিয়েছে, এই ধরনের কমপ্লেন নিয়ে আসে। এই ধরনের বহু হাজার হাজার কমপ্লেন আছে, আর নেতারাও তার মধ্যে ইনভলভ হয়ে, তার আত্মীয় স্বজনরাও ইনভলভ হয়ে গেছেন। দেখছে পুলিশের হাতে অনেক কাজ একসঙ্গে, তারা এতগুলো ক্ষতি দেখতে পারছে না, কিন্তু কাউকে ছাড়া হবে না। আর এই মুহূর্তে শর্মিষ্ঠা আমরা শ্রীরামপুরের দিকে নজর রাখবো। শ্রীরামপুরে দিনে দুপুরে দুষ্কৃতীদের তাণ্ডব, মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদের তৃণমূল সদস্যর বাড়িতে হামলা। দেখুন। যে ছবি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি, শ্রীরামপুর বিবির বের এলাকায় বাঁশ লাঠি নিয়ে হুগলি জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দের বাড়িতে মুখ বেঁধে ছড়াও একদল দুষ্কৃতী। বাড়ি লক্ষ্য করে থানিট সিসিটিভি ভেঙে তাণ্ডব। গেট ভেঙে ভিতরে ঢুকে তার গাড়িতেও ভাঙচুর চালানো হয়। প্রিয়াঙ্কার অভিযোগের ভিত্তিতে রাজ্যধরপুর এক পঞ্চায়েত সদস্য গ্রেফতার। আজ বেলা 11টার সময় এই ঘটনা ঘটেছে। দুষ্কৃতীদের খোঁজে পুলিশের তল্লাশি শুরু হয়েছে। শ্রীরামপুরে দিনে দুপুরে দুষ্কৃতীদের দাপাদাপি, মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদ তৃণমূল সদস্যর বাড়িতে হামলা। আমাদের সহকর্মী আশিক ইনসান এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে। আশিক, দিনে দুপুরে দুষ্কৃতীরা এভাবে তাণ্ডব চালাচ্ছে? একেবারেই দীপ, আমি ছবিটা তোমায় দেখাবো। এই দেখো, এখানে জেলা পরিষদের যিনি সদস্য, তার একটি কারখানা রয়েছে, বহু মানুষ এখানে কাজ করেন, তাদের বসার জন্য চেয়ার বা পাখা রয়েছে, সেই সব কিন্তু ভাঙা হয়েছে। এবং তার পাশাপাশি আমি তোমায় ভিতরের চিত্রটা দেখাবো। এখানে দেখো, এই যে তার যে গ্যারেজ রয়েছে, সেই গ্যারেজে গাড়ি রয়েছে, পরপর গাড়ি কিন্তু ভাঙা হয়েছে। তবে কে বা কারা এসেছিল সেটা কিন্তু এখনো স্পষ্ট নয়। তবে একটা বিষয় তোমাকে জানিয়ে রাখবো যে গত কয়েকদিন আগে জেলা পরিষদের সদস্যা এবং তার যে অভিযোগ, তিনি একটি অভিযোগ করেন শ্রীরামপুর থানায়, তার ভিত্তিতে কিন্তু তৃণমূল পঞ্চায়েত সদস্য তিনি গ্রেফতার হন। এবং যেমনটা জানা যাচ্ছে যে গত কয়েকদিন আগে একটি ফেসবুক পোস্ট ভাইরাল হয়, যেখানে ওই জেলা পরিষদ সদস্যার স্বামী এবং শ্রীরামপুরের বিধায়ক তথা মন্ত্রী ভাস্কর ভট্টাচার্যকে নিয়ে বেশ কিছু মন্তব্য সেখানে লেখা ছিল। এবং তারপরেই কিন্তু যিনি জেলা পরিষদের সদস্য রয়েছেন, এই মুহূর্তে যারা রয়েছেন প্রিয়াঙ্কা দের বাড়িতে, প্রিয়াঙ্কা দেই হোক বা আরো যারা সদস্য রয়েছেন, কারোর সঙ্গে কথা বলে প্রত্যক্ষদর্শী যারা দেখেছেন এই ঘটনা? দেখো, এই ইতিমধ্যেই কিন্তু যারা পরিবারের সদস্য রয়েছেন বা জেলা পরিষদের সদস্য রয়েছেন, তারা কিন্তু আতঙ্কে রয়েছেন। এখানে কাজ করছিলেন একজন, তার সঙ্গে একটু কথা বলবো। কি হয়েছিল সেই সময়, কারা এসেছিল?
দেখুন পাড়ার প্রতিবেশী এলো 10-15 জন মতন, এসে ভাঙচুর করে দিয়ে চলে গেল। এটা তাদেরকে চেনেন? না না আমি চিনতে পারিনি। কিভাবে এসেছিল তারা? ওরা সব এলো হেঁটে ফেটে সব ওই আসাতে আপনার ভাঙচুর আরম্ভ করে দিল। কিছু বলছিল? গালাগাল দিচ্ছিল, এটুকুনি শুনলাম আমি। আর কি নিয়ে ভাঙচুর করলো? তার মুখ খোলা ছিল? না, মুখ বাঁধা ছিল। অর্থাৎ তারা মুখ বেঁধে এসে জেলা পরিষদের সদস্য রয়েছেন তাদের গালাগাল করছিল, এবং গালাগাল করতে করতে কিন্তু এইখানে সিসিটিভি ক্যামেরা ছিল, আমি দেখানোর চেষ্টা করব। সেই সিসিটিভি ক্যামেরা তারা ভাঙচুর করে যাতে কোনো রকম কোনো কারা এসেছিল সেটা কিন্তু স্পষ্ট না হয়, ফলে সিসিটিভি ক্যামেরা। যে এই হুগলির জেলা পরিষদ সদস্য প্রিয়াঙ্কা দে, তার বাড়িকেই কেন টার্গেট করা হলো? দুষ্কৃতীরা এইভাবে কেন তাকে টার্গেট করলো? তার বাড়িতে এইভাবে ভাঙচুর চললো? দেখো, কেন টার্গেট করা হলো এখনো কিন্তু স্পষ্ট নয়, তবে যেমনটা আমাদের অনুমান বা পরিবারের সদস্যদের অনুমান, যে তিনি অভিযোগ করেছিলেন তৃণমূলের সদস্যর বিরুদ্ধেই, এবং তার ভিত্তিতে কিন্তু তিনি অ্যারেস্টও হয়েছিলেন, এবং যিনি এখানকার বিধায়ক রয়েছেন তার প্রশংসা করেছিলেন। সম্ভবত এই যে কারণ, এই কারণও হতে পারে, এবং এটা কিন্তু এখনো অবধি স্পষ্ট নয় এই কারণেই তার উপর হামলা কিনা। গোটা ঘটনার কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। প্রিয়াঙ্কাদের বাড়িতে কি তৃণমূলের আশ্রিত দুষ্কৃতীরা এই তাণ্ডব চালালো? আশিক, দেখো, সেরামটা হতে পারে। এখনো কিন্তু যারা পরিবারের সদস্য রয়েছেন তারা কিন্তু কারোর বিরুদ্ধেই কিন্তু কোনো অভিযোগ করেননি, এবং কে করেছে এর পিছনে সেটাও কিন্তু স্পষ্ট করে তারা কিন্তু জানাচ্ছেন না। ইতিমধ্যে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু পরিবারের দেখো, আমি আরো কয়েকজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। কাউকে আরো দেখেছিলেন? মানে কারা ছিল? কারা আমি চিনতে পারবো না, আমি ছাদের ওপরে ছিলাম। ছাদের ওপর থেকে দেখছি তো 15-16 জন আসছিল, যে এসে ভাঙচুর করলো। কি বলছিল? মানে কাউকে চিনতেন আপনারা? ধন্যবাদ। আরো একবার সেই ছবি আপনাদের দেখাই। শ্রীরামপুরে দিনে দুপুরে দুষ্কৃতীদের তাণ্ডব, মুখে গামছা বেঁধে হুগলি জেলা পরিষদ তৃণমূল সদস্যের বাড়িতে হামলা। শুধু তাই নয়, তার বাড়ির গেট ভেঙে ভিতরে ঢুকে তার গাড়িতেও হামলা চালানো হয়েছে, এমনটাই অভিযোগ উঠছে। ভাঙচুর করলে কেন? যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে তাণ্ডবের ঘটনার পর 3 দিন কেটে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। সিসি ক্যামেরা ফুটেজ দেখে কি তাহলে চিহ্নিত করা যায়নি কবে অভিযুক্তদের গ্রেপ্তার করবে পুলিশ? প্রত্যেকে জানে যে কারা কারা হামলা চালিয়েছে, কার নেতৃত্বে এই হামলা চলেছে, কিভাবে গেট খুলে গিয়েছে, কোথায় কি ঘটনা ঘটেছে, তবুও কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না? আর এরই মধ্যে অনিশ্চয়তার মুখে যাদবপুর কাণ্ডের তদন্ত কমিটির চেয়ারম্যান হতে না চেয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল শুভঙ্কর সরকারের। নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্যের চেয়ারম্যান হওয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন ডানপন্থী শিক্ষক সংগঠনের সদস্যরা। সূত্রের খবর, শিক্ষক সংগঠনের আপত্তি প্রকাশ্যে আসার আগেই তদন্ত কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে অস্বীকার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ইমেল করেছিলেন শুভ শঙ্কর। তবে কি বাইরের কোনো চাপ থেকেই চেয়ারম্যান হতে চান না প্রাক্তন উপাচার্য? সেই প্রশ্ন ইতিমধ্যে উঠতে শুরু করেছে। তদন্ত কমিটিতে কে থাকবেন, কে থাকবেন না, কে থাকতে চাইছেন বা থাকতে চাইছেন না, সেটা আমাদের বিচার্য বিষয় না। আমাদের বিষয় হচ্ছে তদন্তটা নিরপেক্ষ হোক, রাজনীতি থাকুক, সব রকমের রাজনীতি থাকুক, দেশ বিরোধী কার্যকলাপ থাকবে না। তদন্ত কে করবে, কে করবে না, কে চাইছে, কে চাইছে না, তাই নিয়ে আমাদের কি বিষয়? বিচারক নিয়ে আমাদের বক্তব্য না, বিচারটা নিয়ে আমাদের কথা। যাদবপুরের ভেতরে একাংশের ছাত্রছাত্রীর সঙ্গে আমাদের কি কি দ্বিমত সেটা অন্য প্রশ্ন, কিন্তু বিজেপির কোনো রাইট নেই মাঝরাত্রে গুন্ডা পাঠিয়ে ছাত্রছাত্রীদের উপর হামলা করার। আমরা এর তীব্র নিন্দা করছি এবং আমরা এই ইস্যুতে ছাত্রছাত্রীদের পাশে আছি। যে সরকার বড় বড় কথা বলে, তথাকথিত গুন্ডা দমন আইন আনার কথা বলে, সেই সরকার এই হামলাকারীদের বিরুদ্ধে এখনো ন্যূনতম ব্যবস্থা নেয়নি। নো অ্যারেস্ট,
কার্যত নো ফ্রুটফুল ইনভেস্টিগেশন। দুটো বামপন্থী সংগঠন তাদের ঝামেলার সময় এই ফলকটা ভাঙে 2025 সালে। এটা নিয়ে কোনো কথা ওরা বলেনি, কারণ ওরা এটা মানে ইন্টেনশনালি ভেঙেছিল। আর যেই লোক রাজস্থান সিনহার কথা হচ্ছে, উনি এবছর 2026 সালের ফেব্রুয়ারি মাসে ছাত্রদের দ্বারা মার খেয়েছিল। ওনার ফলক ভাঙার ঘটনায় আমরা স্পষ্ট বলছি, রাজেশ্বর সিনহা অধ্যাপক তিনি অভিযুক্ত, তার বিরুদ্ধে থানায় থানায় এফআইআর হবে। সিসিটিভি ফুটেজ মিডিয়ার হাতে চলে গেছে বা লিক হয়ে গেছে, এবং কিছু বিকৃত করে কারো কারোর নামে চিহ্নিত করা হচ্ছে। এই টোটাল ব্যাপারটার জন্য আমরা ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে না পারার জন্য রেজিস্ট্রারের পদত্যাগ দাবি করছি ইমিডিয়েট বেসিসে। যে শতরূপ ঘোষ যাদবপুর ইউনিভার্সিটির কোনোদিন চৌকাঠ পেরোয়নি পড়াশোনার জন্য, সে আমাদের প্রেসিডেন্ট নিখিল দাস, যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে বিটেক এমটেক যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে এখন পিএইচডি করছে, তার বিরুদ্ধে কোন শিক্ষার পরিমাপকাঠিতে দাঁড়িয়ে এই ধরনের অসভ্য মন্তব্য প্রকাশ করতে পারে এক। আর তার দলের এক নতুন আপকামিং নেত্রী দেখছি বহু বারবার মুখ খুলছে, সর্পনেখা, আপনাকে বলছি, সূর্পনেখা না সর্পনেখা, রাবণের বোন যে, ঠিক একদম নাক, আপনার নাক এবার কাটছি। আপনি ফিলোসফি ডিপার্টমেন্টে ইউজি করেছেন, পিজি করেছেন, সেই ডিপার্টমেন্টে নেট সেট কিচ্ছু পাননি। আপনি বালিগঞ্জের ক্যান্ডিডেট ছিলেন এমএলএতে সিপিআইএম এর, আপনার নাম নেব না আমি, আপনাকে আমি প্রাসঙ্গিকতা দেবো না, লোকজন খুঁজে বের করবে আপনাকে। যাদবপুর কাণ্ডে তদন্ত কমিটির চেয়ারম্যানকে নিয়ে আপত্তি আরএসএস প্রভাবিত সংগঠনের। ইমেলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। তদন্ত কমিটির চেয়ারম্যান শুভ শঙ্কর সরকারকে নিয়ে আপত্তি জানিয়েছেন তারা। স্কুল শিক্ষক নিয়োগে বেনিয়মে অভিযুক্ত কেন তদন্ত কমিটিতে? উপাচার্যকে চিঠি অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের। নতুন করে স্বচ্ছ নিরপেক্ষ তদন্ত কমিটি গড়ার আবেদন জানিয়েছেন। অবসরপ্রাপ্ত বিচারপতিকে তদন্ত কমিটির দায়িত্ব দেওয়ার অনুরোধ করেছেন। উপাচার্যকে ইমেল এই সংঘে। এবার মন্ত্রী অর্জুন সিং এর মুখে মগজে নকশালের কথা। যাদবপুর থেকে দিমাগি নকশালদের উৎখাত করতে হবে, মন্তব্য পরিবহন মন্ত্রী। যাদবপুরে এই দিমাগি নকশালগুলোকে যাদবপুর থেকে উৎখাত করতেই হবে, নালে এই বাংলা, পশ্চিম বাংলাকে এরা আমি মনে করি টেরোরিস্টদের থেকে বেশি খতরনাক। টেরোরিস্টদেরকে আমরা তো চিহ্নিত করতে পারি, তারা বিদেশি শক্তির হাতে, বিদেশিরা আছে যারা এখানে এসে গা ঢাকা দিয়ে থাকে, কিন্তু এই দিমাগি যারা নকশাল তারা আমাদের দেশে, আমাদেরই আপনার পরিবারের ছেলেদেরকে ব্রেন ওয়াশ করে আমাদের এই দেশের বিরুদ্ধেই তারা তাদেরকে কাজে লাগায়। এই জন্যে আমাদের ওয়ান পয়েন্ট এজেন্ডা দিমাগি নকশাল যারা আছে তাদের উপরে টার্গেট করে তাদেরকে সমাজ থেকে বিচ্ছিন্ন করা। রাজ্যে 247টি কলেজে নতুন পরিচালনা সমিতি। সব কলেজে পরিচালনা সমিতির সভাপতি স্থানীয় বিজেপির বিধায়ক বা সাংসদরা। উচ্চশিক্ষা মন্ত্রীও নিজের এলাকার কলেজের দায়িত্ব সামলাবেন। কথা বলবো আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। সুমন, রাজ্যের 247টি কলেজে নতুন পরিচালনা সমিতি তৈরি হলো এবং সব কলেজে এই সমিতির সভাপতি হবেন স্থানীয় বিজেপি বিধায়ক বা সাংসদ। একেবারেই তাই। দেখো, 247টা কলেজের লিস্ট ইতিমধ্যেই বেরিয়েছে এবং তাতে দেখা যাচ্ছে যে মূলত স্থানীয় বিধায়ক বা সাংসদ মূলত বিজেপিরই, তাদেরকেই কিন্তু সেই পদে রাখা হয়েছে। এই বিষয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে যে কেন বিরোধী তৃণমূল শিবিরের যারা, তাদেরকে কেন রাখা হয়নি, পাশাপাশি কেন শিক্ষাবিদরা নেই। এক্ষেত্রে আমরা যেটা শিক্ষা দপ্তর সূত্রে জানতে পারছি, পরবর্তীকালে যে 200টি কলেজের তালিকা বেরোবে তাতে হয়তো এদের নাম থাকতে পারে, সেই নিয়ে চিন্তা ভাবনা শুরু হয়েছে। আপাতত 247টা যে কলেজের তালিকা বেরিয়েছে তাতে কোথাও কিন্তু এরকম কিছু পাওয়া যায়নি। মূলত বিজেপি বিধায়ক বা সাংসদরাই তালিকায় রয়েছে। বেশ, ধন্যবাদ সুমন। সচেতনভাবেই করা হয়েছে। আমরা বলেছিলি যে শিক্ষাঙ্গনকে আমরা রাজনীতি মুক্ত করব। রাজনীতি মুক্ত কিভাবে করা যায়? মহিলা অধ্যাপিকার উপরে প্লাস্টিকের জগ, জলের জগ যারা ছুঁড়ে মারা হচ্ছে, সেগুলোকে ঠেকানোর জন্য লোক দরকার, সেজন্যই নিয়ে যাওয়া। রং পাল্টেছে, চেহারা পাল্টেছে, কিন্তু পরিকাঠামো পাল্টায়নি,
যেমন কাজ তেমন চলছে। বাড়ি যেমন কাজ তেমনই আছে, রং পাল্টেছে, বাড়ির মালিকের পরিবর্তন হয়েছে, কিন্তু বাড়ির কোনো পরিবর্তন নেই। তাই যা দেখেছি তৃণমূল আমলে তাই দেখছি বিজেপির আমলে। বহু জায়গায় রাজনীতির নেতারা আর প্রতিনিধিরা দায়িত্বে থাকেন, তারা নির্বাচিত প্রতিনিধি। সব জায়গায় রাজনীতি হয় এরকম তো নয়। বিভিন্ন কমিটি, তার চেয়ার হন এমএলএরা বা কোনো নেতা, সব জায়গায় রাজনীতি বা সারা দেশে রাজনীতি হয় না, কেবল পশ্চিমবাংলায় হয়। সেটা যদি না হয় সেটা আমাদের লোকেরাই দেখবে। এখন তৃণমূল মানেই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু এমপি এমএলএ বসিয়েছে, এটা কিন্তু একদম ঠিক নয়। বরং বিজেপি যেটা দেখালো, একচেটিয়া শুধু বিজেপির এমএলএদের বসালো, এমনকি এক এলাকার এমএলএকে তার থেকে বহু দূরে অন্য জায়গায় বসিয়েছে। এটা তো সকলের কাছে সুপারিশ চাইতে হতো, সবসময় এমএলএদেরই করতে হবে, এর কি মানে আছে? কেন হবে? আমি যে কলেজে পড়তাম সেই কলেজে যিনি গভর্নিং বডির দায়িত্ব পেয়েছেন তিনি একজন অধ্যাপক মানুষ। রাজনীতি যারা করে তারা যে সবাই গণ্ডমূর্খ, এ কথাটা বলার কোনো যুক্তি নেই। রাজনীতি যে করে সে কারোর শিক্ষাব্রতী হতে পারে না বা হবে না, এটাও বলার কোনো জায়গা। পরে খবরে নজর রাখবো। এই মুহূর্তে আমরা নজর রাখবো ভাঙড়ের দিকে, তার কারণ ভাঙড় থেকে বোমা উদ্ধার হয়েছে, সেই খবর তো আপনাদের দেখাবো। আইএসএফ ছাড়ার পরের দিনে আরাবুল ইসলামের বাড়ির কাছে উদ্ধার হলো তাজা বোমা। বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে উদ্ধার হয় 3টি তাজা বোমা। এই মুহূর্তে ঘটনাস্থলে বম্ব স্কোয়াড পৌঁছেছে, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি একেবারে সরাসরি। গতকাল রাতে আপনাদের দেখিয়েছিলাম আরাবুল ইসলামের গাড়ির উপরে হামলা হয়েছে, তার গাড়ির কাঁচ ভেঙে গেছে, তার গাড়িতে বোম ছোড়া হয়েছিল, অভিযোগ করেছিলেন আরাবুল ইসলাম। আইএসএফ ছাড়ার পরের দিনই এবার আরাবুল ইসলামের বাড়ির কাছে উদ্ধার হলো তাজা বোমা। সেই বোমা এই মুহূর্তে আপনারা দেখছেন বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। আরাবুল ইসলামের বাড়ির ঢিল ছোড়া দূরত্বে ঝোপের মধ্যে বোমা মজুদ ছিল, সেই বোমা উদ্ধার করতে, ডিফিউজ করতে এবার বম্ব স্কোয়াড ঘটনাস্থলে পৌঁছেছে। গতকাল আপনাদের দেখিয়েছিলাম আরাবুল ইসলামের গাড়ির উপরে হামলা হয়েছে। আরাবুল নিজে বলেছিলেন যে গাড়ির গতি যদি সেই সময় বেশি না থাকতো তাহলে হয়তো তার প্রাণহানি হতে পারত। আর আইএসএফ ছাড়ার পরের দিন আরাবুলের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে ঝোপের মধ্যে থেকে উদ্ধার হয় তাজা বোমা। আপনাদের পাশাপাশি দুটো ছবি দেখাচ্ছি, একদিকে আরাবুলের বাড়ির পাশ থেকে তাজা বোমা উদ্ধার, আর অন্যদিকে একেবারে এই মুহূর্তে সরাসরি ছবি ঘটনাস্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড। উদ্ধার হওয়া বোমাগুলি ডিফিউজ করার জন্য, নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াড এসে পৌঁছেছে। 3টি বোমা দেখতে পাওয়া গেছে, উদ্ধার করা গেছে। ঝোপের মধ্যে আরো বোমা লুকিয়ে রাখা রয়েছে কিনা বম্ব স্কোয়াড এই মুহূর্তে সেটাই খতিয়ে দেখছে। ঘটনাস্থলে পোলেরহাট থানা পুলিশ উপস্থিত রয়েছে। আপনাদের দেখাচ্ছি সেই ছবি সরাসরি। শুধু একটাই কথা বলবো, যারা হামলা করেছে বা যারা চক্রান্ত করছে, যারা বিরোধিতা করছে, তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে ভাঙড়ের মানুষের জন্য আরাবুল ইসলাম বিগত দিনে লড়াই করেছে, আগামী ट्रेंड होने से एक डिसिप्लिन, एक राष्ट्रभक्त अपने स्टूडेंट लाइफ से बनने का मौका मिलता है। मैं उनको बताया जो पश्चिम बंगाल सरकार, अभी मैं उनको डीओ लेटर लिखूंगा। उन्होंने बताया एक प्रोटोकॉल होता है, वो उसके अंदर स्कूल कॉलेज अप्लाई करेगा, और आप भी रक्षा मंत्री को लिखिए। एनसीसी को और भी कॉलेज स्कूल में एक्सपेंड करने का काम मैं उनका साथ बात किया। उन्होंने बहुत सुनकर प्रसन्न हुआ। पुलिस, फायर ब्रिगेड, फॉरेस्ट और हमारी सिविल डिफेंस में हम लोग अग्निवीर के लिए 20% रिजर्वेशन कर दिया, जो हमारी अग्निवीर है। हमारी जो एक सर्विसमैन है, सैनिक बोर्ड का साथ भी काम हम लोग शुरू कर दिया। सितंबर में डिजास्टर मैनेजमेंट का एक नया ग्रुप आ रहा है, सैनिक बोर्ड का साथ हम लोग का कुछ लोग लिया है। हम 200 का एक छोटा टीम शुरू कर रहा हूँ हम लोग।
उसका नाम भी हम लोग दे दिया है अर्जुन वाहिनी। वो भी काम शुरू करेगा। और बाकी डिफेंस सेक्टर में कुछ बड़ा मैन्युफैक्चरिंग यूनिट आएगा तो ज़मीन के लिए कोई दिक्कत नहीं होगा। स्टेट गवर्नमेंट आर रेडी टू रेंडरिंग देयर बोथ हैंड। ये बात मैं उनको बताया। आने वाला दिन में उनका आशीर्वाद से, मोदी जी का मार्गदर्शन में हम लोग बंगाल को खड़ा करने का काम करूँगा। बांग्लाते बोलो। হ্যাঁ, প্রকল্পগুলো নিয়ে যদি একটু বাংলাতে বলেন, যেখানে এই বিনিয়োগের ফলে কি কি সুবিধা হবে? 5টা প্রজেক্ট আজকে আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, জিআরএসি যারা, তারা এখানে ভূমি পূজন শুধু করা নয়, শুরুও করেছে। এটাতে টোটাল 3,400 কোটি টাকা মতো ইনভেস্টমেন্ট হচ্ছে। এটা পশ্চিমবঙ্গের পক্ষে একটা শুভ দিন, কারণ এর সঙ্গে এখানকার ইকোনমি, এখানে স্কিল্ড এবং আনস্কিল্ড কাজের অনেক সুযোগ হবে, ইনফ্রাস্ট্রাকচার বাড়বে। আর আগামী দিনে আমরা একসঙ্গে কাজ করতে পারবো। যাদবপুর আমাদের গার্ডেন রিচ শিপ বিল্ডার একটা অত্যন্ত সাউন্ড অর্গানাইজেশন। এরা অনেক কাজ করছে, বিশেষ করে আমাদের আত্মনির্ভর ভারত। কারণ আমরা তো পশ্চিমবঙ্গ হয়ে গেছিলাম নির্ভরশীল পশ্চিমবঙ্গ, এখনও বেরিয়ে আসতে পারিনি, ভাতা নির্ভর হয়ে গেছিলাম। আর মোদিজির নেতৃত্বে, রাজনাথ সিংজি, অমিত শাহজির নেতৃত্বে ভারত হচ্ছে আত্মনির্ভর। সেটা আমরা অপারেশন সিন্দুরে দেখেছি। লখনৌ থেকে আর্মির যে তৈরি করা ব্রহ্মস কিভাবে পপুলার হয়েছে, কিভাবে বিদেশি শক্তিকে চুরচুর করে দিয়েছে, ভেঙে তছনছ করে দিয়েছে। পশ্চিমবঙ্গে এর বড় অপরচুনিটি রয়েছে, প্রচুর জমি আছে, হিউজ রিসোর্সেস রয়েছে, কাঁচামাল আছে, জল আছে, এখানে কানেক্টিভিটি ভালো আছে, আপনার এনএইচ, রেল, ফ্রেট করিডোর সব আছে। ন্যাচারালি এখানে ডিফেন্স সেক্টরেও অনেক কাজ হবে। গার্ডেন রিচ শিপ বিল্ডার্সও দে আর কমিটেড, তারাও অনেক বড় করবে। অ্যাজ এ মুখ্যমন্ত্রী হিসেবে আমাদের দায়িত্ব, আমার সঙ্গে চিফ সেক্রেটারি ছিলেন, আমরা ওনাদের ফুল কোঅপারেশন করব। এখানকার মূল প্রোগ্রামের পরে এমএসএমইর 25 জন যারা মানে এমএসএমইর ভিতরে কাজ করছেন বা কাজ পেয়েছেন থ্রু জেম পোর্টাল বা থ্রু প্রসেস, তাদের সঙ্গে ইন্টারাকশান উনি করছিলেন ইন প্রেজেন্স অফ মি। ওরা বলছিল এই যে লাস্ট 3-3.5 মাসে যে আমাদের ধারণাই অনেকটাই বদলে গেছে, যে এখানে তোলাবাজি, কাটমানি, গুন্ডামি এগুলো সবই বন্ধ হয়ে গেছে। আমার কাছ থেকে লোক নিতে হবে, অন্য কাউকে ঢুকতে দেব না, এইসব যে জিনিসগুলো এখানে ছিল ব্যাড প্র্যাকটিসেস, ওগুলো অনেকটাই চলে গেছে। এবং লোকাল পুলিশকে আগে গিয়ে হাত পাততে হতো, বলতে হতো চলুন সাহায্য করবেন, গোলমাল হয়েছে। এখন পুলিশ গিয়ে খোঁজ নেয় যে ঠিকঠাক চলছে তো, অসুবিধা নেই তো। এটা আমি বলছি না, এখানে যারা এমএসএমইর যারা ছিলেন তারাই মাননীয় ডিফেন্স মিনিস্টারকে বলছিলেন যে আমরা আমাদের অভিজ্ঞতা দিয়ে এই অল্প দিনের মধ্যে অনেক কিছু পরিবর্তন দেখছি। অর্জুন বাহিনীর বিষয়টা যদি একটু বলেন। তারাতলার ইনসিডেন্টের পরে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট এবং সিভিল ডিফেন্স থেকে একটা বাহিনী তৈরি করার কথা বলেছিলাম, যাতে আমরা অগ্নিবীরদের নেব। যেহেতু অগ্নিবীরদের আমরা জানুয়ারির আগে পাচ্ছি না, মানে তাদের ফার্স্ট ব্যাচকে আমরা জানুয়ারিতে পাবো। তাই এখন আমরা সৈনিক বোর্ডের কাছ থেকে 200 জন নিয়েছি। 100 জন থাকবে কলকাতাতে, 50 জন থাকবে হিল দার্জিলিংয়ে, আর 50 জন থাকবে সাগরে, কাকদ্বীপ। যে কোনো ধরনের ডিজাস্টারের ক্ষেত্রে তারা কুইক রেসপন্স করতে পারবে উইথ মডার্ন ইকুইপমেন্টস। প্রচুর টাকা ভারত সরকার দিয়েছিলেন ডিজাস্টার ম্যানেজমেন্টে, আগের সরকার খরচ করেনি। আমরা সেগুলো দিয়ে নতুন করে তৈরি করছি, কারণ তারাতলার ইনসিডেন্টে আমরা দেখেছি এনডিআরএফ তারা 22টা লোককে জীবন্ত বার করেছে। ইটস এ গুড অ্যাচিভমেন্ট। কলকাতা পুলিশেরও
ভালো রোল ছিল। এর আগে আমফানের সময় আপনারা জানেন 3 দিন ধরে কলকাতার রাস্তায় গাছই তুলতে পারেনি। উড়িষ্যা ম্যানেজমেন্ট, যে উড়িষ্যা ওএমজি যারা, তাদেরকে এনে কলকাতাকে ক্লিয়ার করতে হয়েছে। আমাদের তো এত বড় সিটি, এত ইলিগ্যাল কনস্ট্রাকশন হয়েছে, এত বড় জায়গা, এখানে আরও আধুনিক মানের ব্যবস্থা থাকা দরকার বিপর্যয় মোকাবিলা করার ক্ষেত্রে। সেই জন্য অর্জুন বাহিনী তৈরি করা হচ্ছে। সেপ্টেম্বর মাসে তারা কাজে নামবেন, আমি লঞ্চিং করব এবং উদ্বোধন। আমরা পেয়েছি, বিল্ডিং, ক্যাম্পাস সব পেয়েছি। তার সঙ্গে লজিস্টিক সাপোর্ট যা যা লাগে আপনার একদম সবই, মানে আধুনিক মানের গাড়ি থেকে আমাদের যা যা লাগে সমস্ত, ইভেন ক্যামেরা এবং ওখানে কোনো জীবিত লোক আছে কিনা তার, এখন তো সব বেরিয়ে গেছে। আমরা খানিকটা এনডিআরএফকে ফলো করতে বলেছি। এখনকার যে রাজ্য সরকারের যে বিপর্যয় মোকাবিলা বাহিনী আছে, তার সবই প্রায় সবাই মানে ম্যাক্সিমামটাই পার্ট টাইম লোকজনদের নিয়ে চলে। তো তাদেরকে ট্রেন করা, পার্ট টাইম লোকজনও যদি দক্ষ হয় এবং তারা যদি প্রশিক্ষিত হয়, তারাও কাজে লাগতে পারে। কিন্তু আপনার দক্ষতা তো দরকার। আপনি 6000 ফায়ার ব্রিগেডের ছেলে ঢুকিয়েছেন, ট্রেনিং দেননি। 1,15,000 সিভিক ভলেন্টিয়ার ঢুকিয়েছেন, ট্রেনিং দেননি, পুলিশ বানিয়ে দিয়েছেন। এভাবে তো হতে পারে না। আপনি যে কাজের জন্য, সে কাজের জন্য আপনার তো ন্যূনতম একটা 3 মাস, 6 মাস বা 1 বছরের ট্রেনিং নিতে হবে ওই কাজে। আপনি যদি সাঁতার না জানেন, সাঁতার শেখাতে হবে তো। তাহলে বলা যায় যে এনডিআরএফ এর আদলে এদেরকে ট্রেন করা হবে, এটা লিখতে পারি? এরা ট্রেন্ড, না, এদেরকে সৈনিক বোর্ড থেকে যারা আসছে ট্রেন্ড ফর ডিজাস্টার ম্যানেজমেন্ট। হ্যাঁ, ওদের কাছ থেকে নিচ্ছি তো আমরা, নিউ রিক্রুটমেন্ট নয় তো। আপাতত রাজ্য সৈনিক বোর্ড থেকে নেওয়া হচ্ছে, যারা আর্মিতে কাজ করে এসেছেন সদ্য। আর জানুয়ারি মাস থেকে অগ্নিবীরদের নিয়ে নেওয়া হবে, ফার্স্ট ব্যাচকেই পেয়ে যাবো আমরা। আর আমাদের পুলিশ সহ ফায়ার ব্রিগেড, ফরেস্ট, ডিজাস্টার ম্যানেজমেন্টে আমরা 20% অগ্নিবীরদের প্রেফারেন্স দেবো রিক্রুটমেন্টের ক্ষেত্রে। जीआरडीसी तो कोई पॉलिटिकल ऑर्गेनाइजेशन नहीं है, लेकिन इसके पहले कोई मुख्यमंत्री बंगाल के यहाँ पे आए नहीं। अब पहले बार जीआरडीसी के कोई इवेंट में आप खुद पार्टिसिपेट? शायद पश्चिम बंगाल का एक सीएम जो लोग है, एक ही जिंदा है, ममता दीदी। उनको पूछिए, ये सवाल मेरे लिए नहीं है। सेंट्रल गवर्नमेंट का हर कार्यक्रम में स्टेट का चीफ मिनिस्टर और चीफ सेक्रेटरी का बुलाने का मैंडेटरी भी है, प्रैक्टिस भी है। मोदी जी फॉलो करता है, मोदी जी का सरकार फॉलो करता है, पिछले सरकार फॉलो नहीं किया। স্যার, আগে কি আমন্ত্রণ গিয়েছিল, ওনারা কি আসেননি এমন? আমি জানবো কি করে? আমি তো এলওপি ছিলাম, লিডার অফ অপোজিশন ছিলাম। আমি জানবো কি করে? খুব কাছেই বাড়িও না, চলে যান দেখ। ठीक है सर, आप यहाँ पर निवेश लाने का बहुत प्रयास कर रहे हैं। आपका प्रयास है कि निवेश चाहिए ना। 1 करोड़ यंग लड़का बाहर चला गया है, माइग्रेंट लेबर्स। वो काम कर रहा है हैदराबाद में, चेन्नई में, सूरत में, पुणे में। उसको तो यहाँ वापस लाने का जिम्मेदारी सरकार का है। लेकिन मेरा सवाल ये है सर कि निवेश तो आप प्रयास कर रहे हैं, लेकिन लक्ष्य कोजी को लेकर एक बयान आया जिसके कारण से फिर उद्योगपतियों में कंफ्यूजन हो गया। उनका उत्तर इंडस्ट्री सेक्रेटरी दे दिया। আচ্ছা, এই যে এই প্রকল্পে প্রতিরক্ষা সরঞ্জাম, প্রতিরক্ষা ক্ষেত্রের জাহাজ, বাণিজ্যিক জাহাজ ছাড়াও পরিবেশ বান্ধব জাহাজ তৈরি হবে। তো এই 5টা প্রকল্প থেকে কর্মসংস্থানে বা অন্যান্য ক্ষেত্রে কি রকম ধরনের সুবিধা হচ্ছে? একটা প্রেজেন্টেশন দিয়েছে গার্ডেন রিচ শিপ বিল্ডার্স, তাতে সব দেওয়া আছে। ইনভেস্টমেন্ট কত দিনের মধ্যে তৈরি হবে এবং এখানে কি হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে জব ওরিয়েন্টেশনের থেকেও বড় কথা আমাদের আত্মনির্ভর ভারতের ক্ষেত্রে ডিফেন্সের যে প্রোডাকশান, সেটা এখান থেকে হবে। ইটস এ ভেরি গুড অ্যাচিভমেন্ট ফর আস। ভারত ডিফেন্স সেক্টরে এবং শিপ বিল্ডিংয়ের ক্ষেত্রে কিছুদিন আগে অনারেবল পিএমের সঙ্গে আমি এসেছি,
এখানে নৌসেনার 3টে রণতরীকে ডেডিকেট করেছেন অনারেবল পিএম, সেটাও এখান থেকে বানানো। অর্থাৎ আমাদের প্রাইম মিনিস্টারের যে স্লোগান আছে ভোকাল ফর লোকাল, আমরা ভারতে সব করতে পারি তো, এবং ডিফেন্স সেক্টরে আমরা গোটা ওয়ার্ল্ডকে লিডারশিপ দেব, সেই কথাই এখানে আজকে ডিফেন্স মিনিস্টার বলেছে। এবং বেঙ্গলে গার্ডেন রিচ শিপ বিল্ডার্সের এনাফ অপরচুনিটি রয়েছে, গোল্ডেন অপরচুনিটি রয়েছে। তাদের কাছে আপনার হিউজ ল্যান্ড রয়েছে, মানে একদম ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। এটাকে প্রপারলি তারা যদি ইউজ করে খুব ভালোই হবে। এখানে ডিফেন্সের সেক্রেটারি যিনি ছিলেন তিনি বললেন এবারে 25% ওনাদের যে ডিফেন্সের যা তৈরি হচ্ছে 25% দে হ্যাভ অলরেডি অ্যালোটেড টু দি গার্ডেন রিচ শিপ বিল্ডার্স। গার্ডেন রিচ শিপ বিল্ডার্স মানে কলকাতা মিন্স ওয়েস্ট বেঙ্গল। অ্যাজ এ চিফ মিনিস্টার ইটস এ প্রাউড মুভমেন্ট ফর মি। পশ্চিমবাংলার চিফ মিনিস্টার যে দলেরই হোক, যেই ব্যক্তিরই হোক, তার কাছে গার্ডেন রিচ শিপ বিল্ডার অর্গানাইজেশন যত তারা স্ট্রেনথেন হবে, যত বেশি করে কাজ করবে, সেটা তো পশ্চিমবঙ্গের পক্ষে এবং তার মুখ্যমন্ত্রীর পক্ষে আনন্দের। থ্যাংক ইউ।